হ্যালো গাইস, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালোই আছো। আর আমিও ভালো আছি। আর প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এলাম বাংলাদেশ সমস্যা পার্ট 4, অর্থাৎ চতুর্থ পাঠ, যেখানে আমি তোমাদের সঙ্গে কিছু বাংলাদেশের তরফ থেকে উঠে আসা কিছু চাঞ্চল্যকর তথ্য নিয়ে আজকে আলোচনা করতে এসেছি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্লিজ প্রেস দ্য বেল আইকন ফর নেক্সট ভিডিও নোটিফিকেশান। তো চলো আর বেশি কথা না বাড়াই, ভিডিও শুরু করা যাক। সো লেটস স্টার্ট। তো বন্ধুরা, আমরা সকলেই অবগত আছি যে বিগত কয়েকদিন ধরে সমস্ত রকম বাংলাদেশকে সমস্ত রকম ভিসা দেওয়া থেকে কিন্তু বঞ্চিত করেছে ভারতবর্ষ। তো এই বিষয় নিয়ে এমনকি চিকিৎসা জন্য যে ভিসা দেওয়া হতো তাও কিন্তু বন্ধ করে দেওয়া হলো এবার। তো পড়াশোনার জন্য থেকে শুরু করে পর্যটনের জন্য ভিসা দেওয়াও কিন্তু আপাততভাবে বন্ধ করে দিল ভারত। এবার কি যে কজন বাংলাদেশি চিকিৎসার জন্য বা অন্যান্য কারণে আমাদের পশ্চিমবঙ্গে টিকে আছেন, তাদেরও কি পশ্চাৎ দেশে লাথ মেরে আমাদের দেশের বাইরে করে দিয়ে তারপর কি পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের বর্ডারে ঢুকিয়ে দেওয়া উচিত? আপনারা কি বলেন? কমেন্ট করে নিচে জানাতে পারেন কমেন্ট বক্সে। এবার আপনারা বলতেই পারেন, হয়তো আমি একজন ইউটিউবার হিসেবে বাংলাদেশকে ছোট করছি বা বাংলাদেশিদের বিরুদ্ধে আমি একজন ভারতবাসী হয়ে বিদ্বেষ ঘোষণা করছি। এইসব অনেক রকম কমেন্টই আপনারা কিন্তু করতে পারেন। আচ্ছা বলুন তো, যদি বাংলাদেশে বিনা কারণে বিনা প্ররোচনায় মূর্খের মতো নেতারা যদি বলতে পারে এবং সেই নেতারা আবার সরকারে আছেন, ভারতীয়দের লাথ মেরে ভারতে ফেরত পাঠানো উচিত বাংলাদেশে যে সমস্ত ভারতীয় আছেন, তাহলে আমরা কি দোষ করলাম বলুন তো? যদি এই রাজ্যে থেকে যাওয়া বাংলাদেশিদের লাথ মেরে বাংলাদেশে পাঠিয়ে দিই, যেমন আপনি বলবেন জবাবটা তো আপনি তেমনই পাবেন, তাই না? অন্যদিকে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আবার বাংলাদেশের মুখে একেবারে ঝামা ঘষে দিয়েছেন। মুখ খুলেছে আমেরিকা, যাদের দয়ায় ইউনিস সরকার শেখ হাসিনার নির্বাচিত সরকারকে সরিয়ে বসেছে। তারাও এবার মুখ খুলেছেন, তারাও এবার বুঝতে পারছেন কি ব্লান্ডারটাই না সেই সরকার করে ফেলেছেন। অর্থাৎ এখানে জো বাইডেনের সরকারের কথা বোঝানো হচ্ছে। এই মূর্খামি এখন কমেডি শো আকারে পরিণত হয়েছে। এস জয়শঙ্কর বিদেশমন্ত্রী আজকে লোকসভায় মুখ খুললেন এবং তিনি বাংলাদেশি সরকার যে সরকারি হিসাবটা দিয়েছিলেন 5ই আগস্ট থেকে 22শে অক্টোবর পর্যন্ত হিন্দু সহ আরও বাদবাকি যে সংখ্যালঘুরা বাংলাদেশে রয়েছেন তাদের বিরুদ্ধে নাকি 88টা হিংসার ঘটনা ঘটেছে। সরকার সরকারি হিসাবে নাকি 88টা হিংসাত্মক ঘটনা ঘটেছে, এতে নাকি 77 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বেসরকারি হিসেব যদি দেখি তাহলে হাজার হাজার হিংসাত্মক ঘটনা ঘটেছে। হিন্দুদের বাড়িঘর মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছে। হাজার হাজার হিন্দু শরণার্থীরা এখন বাংলাদেশের প্রতিটা বর্ডারে অপেক্ষা করছে। যেমন বনগাঁ বর্ডারে আছে, তেমন উত্তরবঙ্গের বিভিন্ন বর্ডারে এখন বাংলাদেশি হিন্দু বাঙালিরা অপেক্ষা করছেন ভারতে ঢোকার জন্য। তুমুল অত্যাচার চলছে এবং রীতিমতো ভারত বিদ্বেষ চলছে। কিভাবে ভারতের সঙ্গে আচরণ করা হচ্ছে সেটা
আর বলার অপেক্ষা। এই বিষয়টি নিয়ে, বাংলাদেশ বিষয় নিয়ে এবার কিন্তু আমাদের ভারতীয় সরকারের অর্থাৎ একজন মন্ত্রী তিনি কিন্তু মুখ খুললেন লোকসভায়। জয়শঙ্কর বললেন বাংলাদেশ স্বীকার করে নিয়েছে। হ্যাঁ, বিদেশ দপ্তরের বৈঠকে আপনারা দেখেছেন গত 6ই ডিসেম্বর একদিনের জন্য ঢাকা সফরে যান ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। এখানে প্রথমে বিদেশ দপ্তরের উপদেষ্টা বাংলাদেশের মোহাম্মদ তৌসিফ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন এবং তার মধ্যেই বাংলাদেশের বিদেশ সচিব মোহাম্মদ জসিমউদ্দিন তার সঙ্গেও বৈঠক করেন এবং তারপর বাংলাদেশ সরকারের তরফ থেকে বলে দেওয়া হয় 88টা হিংসার ঘটনা ঘটেছে এবং সংখ্যালঘুদের ওপর এবং 77 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বলা যায় ভারতের চাপে পড়েই স্বীকার করতে বাধ্য হলেন বাংলাদেশ সরকারের উপদেষ্টাবর্গ, কিন্তু এতেও তাদের কিছু আসে যায় না। তারপরেও দেখা যাচ্ছে যে 1 বছর 7 কিশোর, এক হিন্দু তরুণ এবং হাজার হাজার মানুষ সাঁতার কেটে জঙ্গল পার হয়ে, বেড়া পার হয়ে, কাঁটাতারের বেড়া ডিঙিয়ে ভারতে ঢুকে পড়ছে এবং বিএসএফের হাতে ধরা পড়ছে। এমনই এখন বাংলাদেশের অবস্থা। একবার চিন্তা করুন, প্রতিদিন ভারত বিদ্বেষ, প্রতিটা দিন। এবার গণপরিষদের যুগ্ম সচিব তারেক রহমান বলছেন ভারতীয়দের লাথি মেরে ভারতে ফেরত পাঠানো উচিত। যে কজন ভারতীয় এখনও বাংলাদেশে রয়ে গেছেন, তার নাম তারেক রহমান। তিনি নাকি সরকারের প্রতিনিধি বলে নিজেকে দাবি করেন। বিএনপি নেতা হাফিজউদ্দিন বলছেন বাংলাদেশের ছাত্রদের নাকি রাইফেল চালানোর প্রশিক্ষণ দেওয়া হবে, তারা নাকি ভারতের সঙ্গে লড়বে। হাস্যকর না বিষয়টি? 71 সালে ভারতীয় সেনাদের প্রশিক্ষণ পেয়ে মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের সেনাবাহিনী পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হতে পাকিস্তানের বিরুদ্ধে লড়েছিল। ধারে ভারে অস্ত্রে সেনাতে বাংলাদেশ ভারতের নখের যোগ্য নয়, তবু এই মূর্খের দল ভারত বিদ্বেষ ছড়িয়ে চলেছে। তারেক রহমান ভারত বিদ্বেষ ছড়ালেন। এটা দিয়ে প্রথমে এপিসোডটা শুরু হয়েছিল। তারেক রহমান বাংলাদেশের গণ অধিকার পরিষদের যুগ্ম সচিব, তিনি বলতে পারেন এই দেশে যে সমস্ত ভারতীয় এখনও রয়ে গেছে তাদেরকে লাথি মেরে ভারতের বর্ডারে ঢুকিয়ে দিয়ে আসা উচিত। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের পশ্চিমবঙ্গের সরকারের কি করা উচিত? একবার পশ্চিমবঙ্গে যে সমস্ত বাংলাদেশিরা চিকিৎসার জন্য এসেছে, কলকাতায় অবাধে ঘুরে বেড়াচ্ছে, তাদের কি আমাদেরও সেম ট্রিটমেন্ট দেওয়া উচিত নয়? আপনারা কি মনে করেন কমেন্ট বক্সে জানাবেন। যেটা দিতে চান বাংলাদেশের গণপরিষদের যুগ্ম সচিব তারেক রহমান। বাংলাদেশ সরকার যদি ভারতীয়দের লাথ মেরে তাড়াতে চায়, তবে এই পশ্চিমবঙ্গ থেকে এখনও যে সমস্ত বাংলাদেশিরা চিকিৎসা বা অন্যান্য কারণে রয়ে গেছে, তাহলে তাদের কি করা উচিত বলুন তো? আমি কি খুব ভুল বলেছি যে তাদেরকে এই মুহূর্তে লাথ মেরে বাংলাদেশে বর্ডার পাঠিয়ে দেওয়া উচিত? কতদিন সহ্য করব? কতদিন এই শান্তির বাণী ছড়িয়ে যাব বলুন তো? এই সমস্ত বাংলাদেশি মূর্খ বেঈমানগুলোকে একই ট্রিটমেন্ট দিতে হবে নাকি তারা দেওয়ার চেষ্টা করছে ভারতবর্ষকে। একেবারে মূর্খের মতো বেঈমানদের জাত। হ্যাঁ, সত্যি তাই। কাদের দয়ায় যে স্বাধীনতা পেলাম এরা ভুলে গিয়েছে। কাদের দয়ায় দুবেলা দুমুঠো এখনো খেতে পাচ্ছে সেই জিনিসটা এরা ভুলে গিয়েছে।
চাল, ডাল, আলু, পেঁয়াজ, ডিম, সব রসুন সব ভারতবর্ষ থেকে যাচ্ছে। ভারতবর্ষ অফিসিয়ালি যদি 1 মাসের জন্য বাংলাদেশের সাথে বাণিজ্য বন্ধ করে দেয়, এই মূর্খ বেঈমান বাংলাদেশিগুলো একেবারে না খেতে পেয়ে মারা যাবে, এটা কোনো সন্দেহ নেই। চাল, ডাল, আলু, রসুন, বাকি ব্যবসা বাণিজ্য অর্থাৎ সফটওয়্যার, হার্ডওয়্যারের মতো অন্যান্য সব জিনিস, এগুলো তো বাদই রইল। যে সকল মানুষগুলো ভারত সাহায্য না করলে না খেতে পেয়ে মারা যাবে, সেই ভিখারি জাতের আবার বড় বড় কথা। সে বলে না যে চোরের মায়ের বড় গলা, সেরকম হয়েছে বাংলাদেশের অবস্থাটা এখন। ভুল বুঝতে পেরেছেন আমেরিকা এবং হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের স্ট্র্যাটেজি কমিউনিকেশন পরিচালক জন কির্বি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আমরা এই বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখছি। এর আগে গত নভেম্বর মাসে শেখ হাসিনা সরকার দেশ পরিচালনাকালে কথা তুলে ধরে হোয়াইট হাউসের প্রাক্তন আধিকারিক রিসা ডয়েটিস জানিয়েছিলেন, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। জো বাইডেনের সরকার এবার বুঝতে পেরেছেন যে কাদের হাতে তারা তরোয়াল তুলে দিয়েছেন। মূর্খ বাদরদের হাতে যে তরোয়াল দিয়ে বাংলাদেশে পাহারা দিতে পাঠিয়েছে, এবার জো বাইডেনের সরকার তা পরিষ্কার বুঝতে পেরেছে। এবার 20শে জানুয়ারি 2025 অপেক্ষা, যবে ডোনাল্ড ট্রাম্প আবার দায়িত্ব নিয়ে বসতে চলেছেন মসনদে, তবে মোহাম্মদ ইউনূসের সরকার এবং বাকি বাংলাদেশিগুলো বুঝতে পারবেন যে আদতে আসলে কি হতে চলেছে। জয়শঙ্কর কিন্তু বুঝিয়ে দিয়েছেন যে প্রতিটি স্টেপে স্টেপে কিন্তু বাংলাদেশের ওপর নজর আছে, এবং তিনি পরিষ্কারভাবে চাপ রেখে দিয়েছেন কিন্তু এই বাংলাদেশিদের উপর। কিন্তু তাতে এই মূর্খ ভিখারিগুলোর কিচ্ছু আসে যায় না। তাই আমাদেরকেও সেই সেম ট্রিটমেন্টটাই দিতে হবে যেটা তারা মুখে বলছে।